গ্রেট পার্জ ইতিহাসের এক কালো অধ্যায়। সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট ইতিহাসের সবচেয়ে কলঙ্কময় অধ্যায় বলা যায় এই গ্রেট পার্জকে, যা শুদ্ধিকরণ অভিযান নামে পরিচিত। দ্য গ্রেট পার্জ শুরু হয় 1936 সালের আগস্টে। সোভিয়েত ইউনিয়নের দ্বিতীয় নেতা জোসেফ স্টালিন ছিলেন এর মূল কুশীলব। ক্ষমতা এককভাবে ভোগ করার পাশাপাশি ক্ষমতার সময়কাল দীর্ঘায়িত ও দৃঢ় করার জন্য রাজনৈতিক প্রতিপক্ষ, ভিন্ন মতাবলম্বী, প্রতিদ্বন্দ্বী, এমনকি নিজ দলের অসংখ্য মানুষকে একে একে অপসারণ করার এর আরেকটি নাম ছিল দ্য গ্রেট টেরর। ধারণা করা হয় গ্রেট পার্জ চলাকালে 1936 থেকে 1938 সালের মধ্যে জোসেফ স্টালিনের নির্দেশে অন্তত 7 থেকে 12 লাখ মানুষকে হত্যা করা হয়েছিল। কিন্তু কেন ঘটেছিল এই নির্মম অভিযান? কেন জোসেফ স্টালিন এত মানুষের রক্তে নিজের হাত রঞ্জিত করেছিলেন? তাই জানার চেষ্টা করব আদ্যপ্রান্ত আজকের পর্বে। বিশেষজ্ঞদের মতে গ্রেট পার্জের পেছনে দুটি স্ববিরোধী কারণ লক্ষ্য করা যায়। অনেকে মনে করেন স্টালিন একনায়কতন্ত্র কায়েমের জন্য প্রতিপক্ষকে বিনাশ করার ঘুঁটি হিসেবে এই অভিযান চালিয়েছিলেন। আবার অনেকের মতে কমিউনিস্ট পার্টির বৃহৎ উন্নতি সাধনের লক্ষ্যেই চালানো হয়েছিল গ্রেট পার্জ নামের এই শুদ্ধিকরণ অভিযান। কারণ দুটির প্রেক্ষাপট বুঝতে হলে তৎকালীন কমিউনিজমের ইতিহাস ও সমসাময়িক ভূরাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে খানিকটা জানতে হবে। প্রথমেই আসা যাক রুশ বিপ্লবের কথায়। 1917 সালে দুটি বিপ্লব সংঘটিত হয়েছিল। রুশ বিপ্লব নামে পরিচিত বিপ্লব মূলত বলশেভিক বিপ্লব এবং অক্টোবর বিপ্লবের সমন্বিত রূপ। প্রথম বিপ্লব ঘটে 1917 সালের ফেব্রুয়ারি মাসে। যদিও গ্রেগরিয়ান বর্ষপঞ্জি অনুযায়ী সেটি ছিল মার্চ মাস। পৃথিবীতে তখন দুই ধরনের ক্যালেন্ডার প্রচলিত ছিল, গ্রেগরিয়ান এবং জুলিয়ান। রাশিয়া তখন জুলিয়ান ক্যালেন্ডার মেনে সময়সূচি নির্ধারণ করত। অন্যদিকে পৃথিবীর অন্যান্য দেশে প্রচলিত ছিল গ্রেগরিয়ান ক্যালেন্ডার। জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী প্রথম বিপ্লব ঘটে ফেব্রুয়ারি মাসে, আর গ্রেগরিয়ান ক্যালেন্ডার মতে মার্চ মাসে। তবে বর্তমানে পৃথিবীর অন্যান্য দেশের মতো রাশিয়াও গ্রেগরিয়ান ক্যালেন্ডার মেনে চলে। যাই হোক, 1917 সালের 25 অক্টোবর ভ্লাদিমির ইলিচ লেনিনের নেতৃত্বে সংঘটিত হয় দ্বিতীয় বিপ্লব, সমাজতান্ত্রিক বিপ্লব। অক্টোবর মাসে হয়েছিল বিধায় বিপ্লবটি অক্টোবর বিপ্লব নামে পরিচিত। প্রথম বিপ্লবের মাধ্যমে পতন ঘটে জার শাসনের, ভেঙে পড়ে রুশ সাম্রাজ্য। রাশিয়ার শেষ সম্রাট দ্বিতীয় নিকোলাসকে উৎখাত করে গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। আর দ্বিতীয় বিপ্লবের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে হটিয়ে প্রতিষ্ঠিত হয় বলশেভিক কমিউনিস্ট সরকার। 1917 থেকে 1924 সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে ছিলেন ভ্লাদিমির লেনিন। কিন্তু 1924 সালে আকস্মিক মৃত্যু ঘটে লেনিনের, আর সমস্যার সূত্রপাত হয় এখান থেকেই। লেনিনের মৃত্যুর পর থেকেই শুরু হয় বিতর্ক, কে হবে সোভিয়েত ইউনিয়নের পরবর্তী নেতা। বলা হয় লেনিন পরবর্তী নেতা নির্বাচনে সবচেয়ে এগিয়ে ছিলেন লিওন ট্রটস্কি। গৃহযুদ্ধে বলশেভিকদের বিজয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি। কিন্তু তাকে টপকে সোভিয়েত ইউনিয়নের সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে ওঠেন জোসেফ স্টালিন। 1927 সালে একচ্ছত্র ক্ষমতা কুক্ষিগত করেন তিনি। তবে বিষয়টি ভালোভাবে নেননি পার্টির শীর্ষস্থানীয় নেতাগণ। প্রথমত, অক্টোবর বিপ্লবে উল্লেখযোগ্য কোনো ভূমিকা ছিল না স্টালিনের। জর্জিয়ার স্বাধীনতা অর্জনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বটে, তবে সেই স্বাধীনতা অর্জনে স্টালিন যেভাবে দমন পীড়ন চালিয়েছিলেন তা খোদ লেনিনই মেনে নিতে পারেননি। দ্বিতীয়ত, বুদ্ধিবৃত্তিক ও রাজনৈতিক দর্শনের জায়গা থেকে লেনিন ও ট্রটস্কি অনেক এগিয়ে ছিলেন স্টালিনের চেয়ে। স্টালিন ছিলেন আসলে কর্তৃত্ববাদী মানসিকতার। ট্রটস্কি, বুখারিন সহ দলের শীর্ষ অনেক নেতাই স্টালিনের ক্ষমতায় আসীন হওয়াকে তাই ঝুঁকিপূর্ণ মনে করছিলেন। ফলস্বরূপ দলে নিজের অবস্থান পাকাপোক্ত করতে এবং বিপরীত ভাবধারার সদস্য ও নেতাদের দমন করতেই মূলত দ্য গ্রেট পার্জ অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন স্টালিন। দ্বিতীয় কারণ অনুযায়ী সম্ভাব্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে নিজের দলকে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করতে স্টালিন এই শুদ্ধিকরণ অভিযান চালিয়েছিলেন বলে মনে করা হয়। সে সময় জার্মানিতে উগ্রবাদী নাৎসি ও জাপানে সামরিক কর্তৃত্ববাদী সরকারের উত্থান ঘটেছিল। বিষয়টি সোভিয়েত ইউনিয়নের জন্য মোটেও সুখকর ছিল না। স্টালিন মনে করছিলেন বিরোধী মতাদর্শীদের কঠোর হাতে দমন করা না গেলে দেশে ঐক্যমত্য সৃষ্টি হবে না।
ফলে সম্ভাব্য যুদ্ধ প্রস্তুতি হিসেবে ঐক্যমত্য গঠনের প্রচেষ্টায় স্টালিন শুদ্ধি অভিযান চালিয়েছিলেন বলে ধারণা করা হয়। দ্য গ্রেট পার্জ বা গ্রেট টেরর যে কারণে হয়ে থাকুক না কেন, ভিন্ন মত দমনের জন্য ভিন্ন মতাদর্শীদের অস্তিত্ব বিলীন করে দেয়ার এই মহাযজ্ঞ ইতিহাসে এক নির্মম অধ্যায় রচনা করে। ভিন্ন মতাধর্মী উচ্ছেদের শুরুটা হয়েছিল সের্গেই কিরোভের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। 1934 সালে বিশিষ্ট বলশেভিক নেতা সের্গেই কিরোভকে হত্যা করা হয় কমিউনিস্ট পার্টিরই সদর দপ্তরে। সের্গেই কিরোভের হত্যাকাণ্ড ছিল পূর্ব পরিকল্পিত ও সাজানো। লিওনিড নিকোলায়েভ নামে একজনের হাতে খুন হন কিরোভ, আর তাকে হত্যা করা হয়েছিল স্টালিনের নির্দেশেই। স্টালিনের মৃত্যুর পর 1956 সালে রুশ নেতা নিকিতা ক্রুশচেভের দেয়া এক গোপন ভাষণ থেকে জানা যায় ঘটনার সত্যতা। তবে এই নিয়ে বিতর্কও আছে। কারো কারো মতে কিরোভকে স্টালিন নিজেই হত্যা করেছিলেন। সের্গেই কিরোভের মৃত্যুকে কমিউনিস্ট বিরোধী ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়ে স্টালিন দাবি করেছিলেন স্টালিনবাদী কমিউনিজমের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এর দোহাই দিয়ে শুরু হয় দ্য গ্রেট পার্জ বা স্টালিনের শুদ্ধিকরণ অভিযান। সন্দেহভাজন দল বিরোধী ব্যক্তিদের আটক, নির্যাতন ও হত্যা করা হতে থাকে। শেষ পর্যন্ত 1917 সালের রুশ বিপ্লবে অংশগ্রহণ করা বলশেভিক পার্টির প্রায় সব সদস্যকেই একে একে অপসারণ করা হয়। কিরোভের মৃত্যুর ফলে বহুল আলোচিত 3টি বিচার কার্য শুরু হয়। মস্কো ট্রায়ালস নামে পরিচিত এই বিচার কার্যের মাধ্যমে বহু রাজনৈতিক প্রতিপক্ষ ও সমালোচকদের শেষ করে দেয়া হয়। এদের মধ্যে ছিলেন বেশ কয়েকজন উচ্চপদস্থ কমিউনিস্ট নেতা, যেমন লেভ কেমানেভ, গ্রেগরি জেনোভিয়েভ, নিকোলাই বুখারিন সহ আরও অনেকেই। বিশ্বাসঘাতকতা ও গুপ্তচর বৃত্তির অভিযোগের পাশাপাশি স্টালিনকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। এছাড়া সের্গেই কিরোভের হত্যার জন্য দায়ী করা হয় তাদের। অদ্ভুত বিষয় হচ্ছে, মস্কো ট্রায়ালের অভিযুক্তরা নিজ নিজ দোষ স্বীকার করে নিয়েছিলেন, যে কারণে বলা হয় মস্কো ট্রায়াল ছিল আসলে একটি সাজানো নাটক। ইতিহাসবিদদের মতে অভিযুক্তদের হুমকি ও নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তি আদায় করা হয়েছিল। অন্যদিকে এনকেভিডি বা স্টালিনের পালিত গোপন পুলিশ বাহিনী 3 সদস্যের একটি কমিটি গঠন করে। অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে তাৎক্ষণিক মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। বিখ্যাত রুশ ঔপন্যাসিক, কবি ও সাহিত্যিক বরিস পাস্তারনাককে হয়তো অনেকেই জানেন। তার বিখ্যাত উপন্যাস ডক্টর জিভাগো প্রকাশিত হয় 1957 সালে, তবে সোভিয়েত ইউনিয়নে নয়, ইতালিতে। কারণ পাস্তারনাক তার ওই উপন্যাসে অক্টোবর বিপ্লবের সমালোচনা করেছিলেন, যে কারণে সোভিয়েত ইউনিয়নে নিষিদ্ধ করা হয় ওই উপন্যাস। 1958 সালে সামগ্রিক সাহিত্যকর্মের ভিত্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হন পাস্তারনাক। কিন্তু ইতোমধ্যে ডক্টর জিভাগো উপন্যাসের কারণে কমিউনিস্ট পার্টির রোষানলে পড়েছেন তিনি। শেষ পর্যন্ত সোভিয়েত কমিউনিস্ট পার্টির হুমকির মুখে বাধ্য হয়ে পুরস্কার নিতে অস্বীকৃতি জানান পাস্তারনাক। পরবর্তীতে 1989 সালে রাশিয়ায় উপন্যাসটি প্রকাশের ছাড়পত্র পায়। 1954 সালে এক চিঠিতে পাস্তারনাক লিখেছিলেন, কোট, "It's surprising that I remained whole during the purges," আনকোট। মূলত গ্রেট পার্ট চলাকালে নিজের বেঁচে থাকা নিয়ে বিষয় প্রকাশ করতেই এমন বাক্য লিখেছিলেন তিনি, কারণ সে সময় তিনি চোখের সামনে দেখেছিলেন একের পর এক বন্ধুদের মৃত্যু, গ্রেপ্তার কিংবা গুম হওয়ার ঘটনা। 1936 থেকে 1938 সালের মধ্যে স্টালিন নিজে প্রায় 40,000 মানুষের মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করেছিলেন। অবশ্য এরই মধ্যে তার এই সমালোচিত ও কুখ্যাত শুদ্ধিকরণ অভিযানের পক্ষে বুদ্ধিজীবী মহলের সমর্থন আদায়েরও চেষ্টা করছিলেন স্টালিন। 1937 সালে সামরিক বাহিনীর কয়েকজনের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করার জন্য পিটিশনের ব্যবস্থা করেন স্টালিন। পাস্তারনাকের কাছে এর পক্ষে সমর্থন দাবি করা হয়, কিন্তু পাস্তারনাক এতে স্বাক্ষর দিতে অস্বীকৃতি জানান। পরবর্তীতে তার অজান্তেই পিটিশনে তার সই পড়ে, কার্যকর হয় মৃত্যু পরোয়ানা। এমনকি দ্য গ্রেট পার্ট চলাকালীন উধাও হন বরিস পিলনিয়াক নামের একজন নামকরা কবি, যিনি ছিলেন পাস্তারনাকের বন্ধু। আসলে স্টালিনের গুপ্ত পুলিশ বাহিনী এনকেভিডি ধরে নিয়ে গিয়েছিল পিলনিয়াককে। পরবর্তীতে একে একে গুম হন কবি ইসাক বাবেল, ওসিপ মেন্ডেলস্টাম, টিটসিয়ান টাবিটস প্রমুখ। স্টালিনের আজ্ঞাবহ এনকেভিডি এমন গ্রেপ্তার ও গুম কার্যক্রম চালিয়ে যেতে থাকে। এখানে বলে রাখা ভালো,
প্রথম জীবনে সমর্থন করলেও পরবর্তীতে সমাজতন্ত্রের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়েছিলেন বরিস পাস্তেরনাক। 1936 থেকে 1938 সাল পর্যন্ত সোভিয়েত কমিউনিস্ট পার্টির ভেতরেও অনুসন্ধান অব্যাহত রেখেছিলেন স্টালিন। দেশের জন্য হুমকিস্বরূপ স্টালিনের আস্থাভাজন নয় এমন সকলকে তালিকাবদ্ধ করা হয়। তালিকাবদ্ধ অভিযুক্তদের বিভিন্ন সাংকেতিক নামে চিহ্নিত করা হতো, যেমন ফিফথ কলাম, এনিমি অব দ্য পিপল, সাবোজিয়ার ইত্যাদি। স্টালিনের জন্য হুমকিস্বরূপ বলশেভিক নেতাদের অপসারণের মাধ্যমে শুরু হওয়া এই অভিযানে পরবর্তীতে তালিকাবদ্ধ করা হয় কৃষক, শিল্পী, বিজ্ঞানী, পর্যটক, সংখ্যালঘু, বিদেশি ও সাধারণ নাগরিকদেরও। বস্তুত সে সময় সোভিয়েত ইউনিয়নের কেউই আসলে বিপদমুক্ত ছিল না। স্টালিন বিশ্বাস করতেন তাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র চলছে। ফলে রেড আর্মির 30,000 সদস্যকে হত্যা করা হয় তার নির্দেশে। গবেষকদের অনুমান রেড আর্মির 103 জন জেনারেল ও অ্যাডমিরালের প্রায় 81 জনকেই হত্যা করা হয়। শুধু বিরোধী মতাবলম্বীদের দমনের মধ্যেই থেমেছিল না স্টালিনের শুদ্ধিকরণ অভিযান। ওই সময় স্টালিন একটি আদেশ জারি করেন। বাবা বা স্বামীর অপরাধের জন্য পুরো পরিবার দায়ী এমন ডিক্রি জারি করা হয়। অর্থাৎ বাবার অপরাধের জন্য 12 বছরের শিশুদেরও মৃত্যুদণ্ড দেয়া হবে এমন নির্মম একটি কৌশল বেছে নিয়েছিলেন স্টালিন। সে সময় গোটা সোভিয়েত ইউনিয়নে শুধু ভীতি আর আতঙ্কই ছড়িয়ে পড়েনি, বাড়ছিল দাঙ্গা হাঙ্গামাও। এ সময়ই আলোচনায় আসে কুখ্যাত গুলাগ শ্রম শিবিরের নাম। স্টালিনের নির্দেশে সন্দেহভাজন বহু মানুষকে ধরে আনা হয়েছিল গুলাগ শ্রম শিবিরে। পরবর্তীতে ভুক্তভোগীদের অনেকে জানিয়েছিল গুলাগ শ্রম শিবিরে যে নির্যাতন তাদের সহ্য করতে হয়েছিল তার চেয়ে মৃত্যু ভালো ছিল। গুলাগ শিবিরে পাঠানো অনেককে শেষ পর্যন্ত মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। আবার অনেক বন্দী মারা যায় খাদ্যাভাবে এবং রোগে শোকে। আনুষ্ঠানিকভাবে গ্রেট পার্চ শেষ হয়েছিল 1938 সালের শেষের দিকে। তবে অনেকের মতে লিওন ট্রটস্কি হত্যাকাণ্ডের আগে শেষ হয়নি স্টালিনের কুখ্যাত শুদ্ধিকরণ অভিযান। 1929 সালেই লিওন ট্রটস্কিকে বহিষ্কার করা হয়েছিল কমিউনিস্ট পার্টি থেকে। সে বছরই স্টালিন নিজেকে সোভিয়েত ইউনিয়নের সর্বেসর্বা ঘোষণা করেন। দেশ ছাড়তে বাধ্য হন ট্রটস্কি। স্টালিনের বিপক্ষে জনমত সৃষ্টি করতে পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়ান তিনি। শেষ পর্যন্ত থিতু হন মেক্সিকোতে। এদিকে মস্কো ট্রায়ালে ট্রটস্কির অনুপস্থিতিতেই তার মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। এরই মধ্যে তাকে বেশ কয়েকবার হত্যা চেষ্টা করা হয়। শেষে 1940 সালের 20 আগস্ট র্যামন মার্কেটার নামে এক স্প্যানিশ কমিউনিস্টের হাতে হত্যার শিকার হন তিনি। ধারণা করা হয় স্টালিনের নির্দেশেই ট্রটস্কিকে হত্যা করা হয়েছিল। ট্রটস্কি হত্যার পরও সোভিয়েত ইউনিয়নে চলতে থাকে গুম, খুন, হত্যা, গণহত্যা। এই ধারা অব্যাহত ছিল স্টালিনের মৃত্যুর আগ পর্যন্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধবন্দীদের হত্যার জন্যও দায়ী করা হয় তাকে। এছাড়াও বিশ্বাসঘাতকদের, বিশেষত পোল্যান্ডের নাগরিকদের গণহত্যার অভিযোগও আছে তার বিরুদ্ধে। 1953 সালে মারা যান স্টালিন। তার উত্তরসূরি নিকিতা ক্রুশ্চেভ পরবর্তীতে স্টালিনের নির্মমতা, নৃশংসতা আর গণহত্যার বিষয়গুলো বিশ্ববাসীর সামনে আনেন। সোভিয়েত ইউনিয়নের পতন ও ভাঙন ত্বরান্বিত করতে স্টালিনের গ্রেট পার্চ বা কুখ্যাত শুদ্ধিকরণ অভিযানের নামে চালানো বর্বরতার অনেক অবদান ছিল বলেই মনে করেন অনেক গবেষক।